হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আই এম কালাম অ্যান্ড ইউ আর ওয়াচিং কোডিং অ্যানাটমি। তো আজকে আমরা শিখব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এই ভিডিওতে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের মূল ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করব এবং সাথে সাথে উদাহরণ সহকারে সবগুলোর ইমপ্লিমেন্টেশন দেখব। তো প্রথমেই দেখে নেওয়া যাক এই ভিডিওতে আমরা কি দেখব। তো আমরা প্রথমেই দেখব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, এরপর দেখব ক্লাস এবং অবজেক্ট, দেন আমরা দেখব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সুবিধাগুলো, এরপর আমরা দেখব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কি ফান্ডামেন্টালস আছে সেগুলো, এবং পরিশেষে দেখব প্রপার্টিস এবং কনস্ট্রাক্টর কি এবং কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হলো একটি প্রোগ্রামিং প্যারাডাইম যার মধ্যে আমরা ডাটা বা অবজেক্টকে কেন্দ্র করে সফটওয়্যার ডিজাইন করতে পারি এবং ছোট ছোট অবজেক্টকে দিয়ে আমরা বড় সিস্টেম তৈরি করতে পারি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর প্রথমে আসে অবজেক্ট এবং ক্লাস। তো ক্লাস হলো একটি টেমপ্লেট বা ব্লুপ্রিন্ট যা দিয়ে অবজেক্ট তৈরি করা হয় এবং অবজেক্ট হলো সেই ক্লাসের একটি ইনস্ট্যান্স। ফর এক্সাম্পল আমরা যে এখানে দেখি, এখানে একটি বাড়ির ব্লুপ্রিন্ট আছে যেটাকে আমরা ক্লাস হিসেবে ধরতে পারি এবং সেই ব্লুপ্রিন্ট দিয়ে যখন আমরা একটা বাড়ি ক্রিয়েট করব সেটা একটা অবজেক্ট হিসেবে কল্পনা করতে পারি। তো এরপর আমরা একটা এক্সাম্পল দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ক্লাস আছে স্টুডেন্ট, যেখানে কিছু ডাটা প্রপার্টিস আছে যেমন নেম, আইডি এবং এজ, এবং মেথড আছে শো ইনফো। সো এখানে স্টুডেন্ট হলো একটি ক্লাস। সো আমরা যদি এখন এই স্টুডেন্ট থেকে একটি ইনস্ট্যান্স ক্রিয়েট করি, দেন আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। ফর এক্সাম্পল এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা স্টুডেন্ট 1 এবং স্টুডেন্ট 2 নামে ২ টো অবজেক্ট ক্রিয়েট করেছি এবং এরপরে এই অবজেক্টের প্রপার্টিস গুলোতে আমরা ভ্যালু এড করেছি এবং পরিশেষে শো ইনফো মেথড কল দিয়ে আমরা ডাটাগুলো শো করাচ্ছি। এখন দেখে নেওয়া যাক অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কি বেনিফিটস আছে। তো প্রথম হলো কোড রিইউজিবিলিটি। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমাদের কোড পুনরায় ব্যবহার করার সুবিধা দেয়। তো এরপর হলো মেইনটেনেবিলিটি। আমরা যদি আমাদের কোডগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ফান্ডামেন্টাল গুলো ফলো করে লিখি, তাহলে সেগুলো খুব সহজে মেইনটেইন করা যাবে। তো এরপর হলো বেটা স্ট্রাকচার। সো কমপ্লেক্স প্রবলেম সমাধানের জন্য বেটা স্ট্রাকচার প্রোভাইড করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। লাস্টে হলো টিম কোলাবোরেশন। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজ করলে আমরা খুব সহজেই মাল্টিপল মেম্বার সেম কোড বেজের উপর কাজ করতে পারি। তো এরপর দেখে নেওয়া যাক যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কি ফান্ডামেন্টাল আছে। তো প্রথমে আছে এনক্যাপসুলেশন, এরপর ইনহেরিটেন্স, এরপর পলিমরফিজম এবং অ্যাবস্ট্রাকশন। তো আমরা সবগুলো ডিটেইল একটু একটু করে দেখব। তো প্রথমে আসি এনক্যাপসুলেশন। তো এনক্যাপসুলেশন মানে হলো ডাটা এবং মেথডগুলোকে একসাথে এক জায়গায় রাখা এবং তাদের অ্যাক্সেস নিয়ন্ত্রণ করা। এটি করার জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাক্সেস মডিফায়ার ইউজ করি। ফর এক্সাম্পল বিভিন্ন ধরনের অ্যাক্সেস মডিফায়ার আছে যেমন পাবলিক, প্রাইভেট, প্রটেক্টেড এবং ইন্টারনাল। তো আমি একটা উদাহরণের মাধ্যমে দেখি কিভাবে আমরা এনক্যাপসুলেশন ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমরা যদি এই এক্সাম্পলটাতে দেখি, আমরা দেখব একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্লাস দেয়া আছে। এখানে আমরা যদি দেখি আমাদের একটি প্রপার্টিজ আছে ব্যালেন্স, যেটা প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার দিয়ে ডিফাইন করা। এর ফলে এই ব্যালেন্সকে শুধুমাত্র আমরা এই ক্লাসের মধ্য থেকেই অ্যাক্সেস করতে পারবো। এই ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না। এরপর আমরা দেখতেছি আরেকটা আমাদের প্রপার্টিজ আছে অ্যাকাউন্ট নাম্বার, যেটা আসলে পাবলিক অ্যাক্সেস মডিফায়ার দিয়ে ডিফাইন করা আছে। তো এই অ্যাকাউন্ট নাম্বার প্রপার্টিজকে আমরা এই ক্লাসের মধ্য থেকে অ্যাক্সেস করতে পারবো, সাথে সাথে ক্লাসের বাইরে থেকেও অ্যাক্সেস করতে পারবো। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু কনস্ট্রাক্টর আছে এবং কিছু মেথড যেমন ডিপোজিট, উইথড্র মেথড আছে এবং লাস্টলি একটি গেট ব্যালেন্স মেথড আছে। তো আমরা যদি আমাদের এই অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে চাই, তাহলে আমরা সরাসরি ব্যালেন্স প্রপার্টিজ অ্যাক্সেস করতে পারবো না। আমরা এই গেট ব্যালেন্স মেথডকে অ্যাক্সেস করে ব্যালেন্স দেখতে হবে, কারণ গেট ব্যালেন্স মেথডের অ্যাক্সেস মডিফায়ার পাবলিক। এরপরে ফান্ডামেন্টাল হলো ইনহেরিটেন্স। তো ইনহেরিটেন্স হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একটি ক্লাস অনেকটি ক্লাসের বৈশিষ্ট্য এবং আচরণ ইনহেরিট করে এবং এর ফলে আমরা এক্সিস্টিং কোডগুলো ইউজ করতে পারি। তাহলে চলুন একটু উদাহরণের মাধ্যমে দেখে আসি। তো আমরা যদি এই উদাহরণে দেখি, এখানে একটা ভেহিকল ক্লাস আছে। এখানে কিছু প্রপার্টিস আছে যেমন ব্র্যান্ড, মডেল এবং ইয়ার, এবং কিছু মেথড আছে যেমন স্টার্ট ইঞ্জিন, স্টপ ইঞ্জিন। এখন আমরা এই ভেহিকল ক্লাস ইউজ করে বিভিন্ন ধরনের ভেহিকল ক্লাস লিখতে পারি। ফর এক্সাম্পল এখানে একটি কার ক্লাস আছে। এটি ভেহিকল ক্লাসকে ইনহেরিট করেছে। তো আমাদের এই কার ক্লাসের মধ্যে ভেহিকল ক্লাসের সকল বৈশিষ্ট্য আছে এবং এর সাথে সাথে অ্যাডিশনাল একটি প্রপার্টিস আছে এবং অ্যাডিশনাল একটি মেথড ইনক্লুড করা আছে। সিমিলারলি আমাদের মোটরসাইকেল ক্লাসটাও ভেহিকল ক্লাসের বৈশিষ্ট্য ইনহেরিট করতেছে এবং এরও কিছু অ্যাডিশনাল ফিচার আছে। তো এরপরে আমরা দেখব পলিমরফিজম। তো পলিমরফিজম মানে হলো হ্যাভিং মাল্টিপল ফর্ম। অর্থাৎ এটি এমন একটি বৈশিষ্ট্য যা একটি মেথডকে ভিন্ন ভিন্ন রূপে কাজ করতে দেয়। তো আমরা ২ উপায়ে পলিমরফিজম করতে পারি। একটা হলো মেথড ওভারলোডিং, আরেকটা হলো মেথড ওভাররাইডিং।
এখন আমরা যদি এই উদাহরণ দেখি, আমাদের একটা ক্যালকুলেটর ক্লাস আছে। এখানে কতগুলো মেথড আছে এবং সবগুলো মেথডের নামই আসলে সেম। এখন ১ম মেথডে যদি দেখি, এটি হলো একটা এড মেথড যেটা ২ টা ইন্টিজার নাম্বার নেবে এবং সেগুলার যোগফল রিটার্ন করবে। এরপরে আমরা যদি দেখি সেম নাম্বারই মেথড আছে, বাট এখানে আমাদের ৩ টা প্যারামিটার এবং আমরা যখন এই ফাংশনকে কল দেব, সেটা ৩ টা প্যারামিটার পাস করবে এবং ৩ টার যোগফল রিটার্ন করবে। এরপরে যদি আমরা এড মেথডকে দেখি, এখানে ২ টা ডাবল এক্সপেক্ট করতেছে এবং সেটা সে যোগফল রিটার্ন করতেছে। যদিও এই মেথডগুলোর নেম সেম, কিন্তু এখানে দেখতে পারতেছি আমরা যে এখানে প্যারামিটার ডিফারেন্ট। এখানে ২ টা, এখানে ৩ টা এবং এখানে প্যারামিটার টাইপ ডিফারেন্ট। তো আমরা প্যারামিটারের সংখ্যা কমিয়ে বাড়িয়ে অথবা প্যারামিটারের টাইপ চেঞ্জ করে আমরা একই মেথড মাল্টিপল বার লিখতে পারি। এখন এটি আমরা আমাদের কোডে ইউজ করতে পারি, যারা রান টাইমে প্রোগ্রাম ডিসাইড করবে যে কোন মেথডকে কল দেবে। তো এরপর যদি আমরা এই উদাহরণে দেখি, এখানে আমরা মেথড ওভাররাইডিং ইউজ করা হয়েছে। আমাদের একটি ক্লাস আছে অ্যানিমাল, যেখানে একটি মেথড আছে মেক সাউন্ড এবং এটি অ্যানিমালের সাউন্ড কি সেটা শো করতেছে। এখন আমরা যদি ২ টা ক্লাস লিখি, একটি ক্যাট এবং ডগ, এবং সেটি অ্যানিমাল ক্লাসকে ইনহেরিট করতেছে, তাহলে আমরা খুব সহজেই এই মেক সাউন্ড মেথডকে ওভাররাইড করতে পারি এবং এখানে এই ক্লাস স্পেসিফিক কিছু কাস্টমাইজ ফাংশনালিটি লিখতে পারি। ফর এক্সাম্পল, ক্যাট ক্লাসের মধ্যে আমরা লিখতেছি যে ক্যাট কিরকম সাউন্ড করতেছে এবং ডগ ক্লাসের মধ্যে আমরা লিখতেছি যে ডগ কিরকম সাউন্ড করতেছে। তো এরপর আমরা দেখব অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন হলো একটি জটিল বিষয়কে সহজে উপস্থাপন করার প্রক্রিয়া। এটি অপ্রয়োজনীয় ইমপ্লিমেন্টেশন ডিটেইলসকে লুকিয়ে রাখে। সি শার্পে অ্যাবস্ট্রাকশন ২ উপায়ে করা যায়। একটা হলো অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আরেকটা হলো ইন্টারফেস। তো আমরা ১ম এ দেখব অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মাধ্যমে কিভাবে আমরা অ্যাবস্ট্রাকশন করি। তো আমাদের একটি শেপ ক্লাস আছে, যেখানে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে ক্যালকুলেট এরিয়া এবং একটি নরমাল মেথড আছে ডিসপ্লে টাইপ। এখন এই শেপ অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে যদি কোন ক্লাস ইনহেরিট করে, ফর এক্সাম্পল এখানে সার্কেল ক্লাস ইনহেরিট করতেছে, সে খুব সহজেই এই ক্যালকুলেট এরিয়া মেথডকে ওভাররাইড করে তার নিজের মতো করে বিজনেস লজিক ইমপ্লিমেন্ট করে সেটা রিটার্ন করতে পারে। সিমিলারলি আমরা যখন রেক্টেঙ্গল নামে আরেকটা ক্লাস লিখব এবং সেটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস শেপকে ইনহেরিট করবে, তখন আমরা সেই ক্যালকুলেট এরিয়াকে রেক্টেঙ্গুলার ক্যালকুলেট এরিয়ার বিজনেস লজিক অনুযায়ী লিখে সেটা থেকে রিটার্ন করতে পারবো। এরপরে হলো ইন্টারফেসের মাধ্যমে অ্যাবস্ট্রাকশন ইমপ্লিমেন্ট করা। তো এখানে দেখতে পারতেছি যে আমরা একটা iDrawable ইন্টারফেস আছে। যেখানে ড্র নামে একটি মেথডের সিগনেচার আছে। এখানে আমরা দেখতে পারতেছি যে এখানে কোন মেথডে কোন ইমপ্লিমেন্টেশন নেই। এখন আমরা যদি এই iDrawable ইন্টারফেসকে সার্কেল নামে একটি ক্লাসে ইমপ্লিমেন্ট করি, তাহলে আমরা খুব সহজেই এই ড্র মেথড এখানে ইমপ্লিমেন্ট করতে পারবো এবং আমরা যদি একটা রেক্টেঙ্গল এর মধ্যে iDrawable টা ইমপ্লিমেন্ট করি, তাহলে আমরা এখানেও ড্র মেথডের ইমপ্লিমেন্টেশন ডিটেইল এড করতে পারবো। এরপর আমরা যখন এই ক্লাসগুলো দরকার হবে, সেখানে iDrawable ইন্টারফেসটা এক্সপোজ করব। এর ফলে আমাদের ওই প্রোগ্রামটা শুধুমাত্র এই মেথড সিগনেচারটা দেখতে পারবে, রেদার দেন এই কমপ্লেক্স ইমপ্লিমেন্টেশন ডিটেইল। তো এভাবে আমরা খুব সহজেই অ্যাবস্ট্রাকশন ইমপ্লিমেন্ট করতে পারি। এরপর হলো প্রপার্টিজ এবং কনস্ট্রাক্টর। তো সি শার্পে আমরা মাল্টিপল উপায়ে প্রপার্টিজ ইমপ্লিমেন্ট করতে পারি। যেমন ১ম টি হলো অটো ইমপ্লিমেন্ট প্রপার্টিজ। তো যদি কোনো প্রপার্টিজ এর মধ্যে কোনো বিজনেস লজিক ইমপ্লিমেন্ট না করতে হয় অথবা কোনো কিছু চেঞ্জ না করতে হয়, তাহলে আমরা অটো ইমপ্লিমেন্ট প্রপার্টি ইউজ করতে পারি। এটা গেট এবং সেট অ্যাক্সেসরের মাধ্যমে ডাটা গেট এবং সেট করে। এরপর আমাদের যদি এমন দরকার হয় যে আমাদের প্রপার্টিজ এর মধ্যে আমাদের কিছু বিজনেস লজিক ইমপ্লিমেন্ট করতে হবে, তখন আমরা ফুল প্রপার্টি ইমপ্লিমেন্টেশন এ যাই। ফর এক্সাম্পল, এখানে একটা প্রাইভেট ইন্টিজার এজ আছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা পাবলিক ইন্টিজার এজ আছে এবং আমরা যখন এখানে কোনো এজ সেট করতে যাই, তখন আমরা একটা বিজনেস লজিক ইমপ্লিমেন্ট করি যেখানে আমাদের ভ্যালুটা 0 থেকে সমান অথবা বড় হইতে হবে। তাহলে শুধুমাত্র আমরা এজটা সেট করতেছি অথবা আমরা একটা ভ্যালিডেশন মেসেজ পাঠাচ্ছি। তো এরপর আমরা রিড অনলি প্রপার্টিজ হিসেবেও ইমপ্লিমেন্ট করতে পারি। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র গেট অ্যাক্সেসরটা আছে, এখানে সেট অ্যাক্সেসর নেই। অপরদিকে যদি আমরা কনস্ট্রাক্টর ইমপ্লিমেন্ট করতে যাই, আমরা মাল্টিপল উপায়ে কনস্ট্রাক্টর ইমপ্লিমেন্ট করতে পারবো। ফর এক্সাম্পল, এখানে একটা পারসন ক্লাসের মধ্যে আমরা যদি কোনো কনস্ট্রাক্টর ইমপ্লিমেন্ট না করি, তাহলে ডিফল্ট কনস্ট্রাক্টরটা এক্সিকিউট হয় এবং ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ হয়। অপরপক্ষে আমরা কনস্ট্রাক্টরে প্যারামিটার পাস করতে পারি। যেমন এখানে আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম এবং এজ পাঠাচ্ছি এবং সেগুলো দিয়ে আমাদের অবজেক্টে ইনিশিয়ালাইজ করতেছি। সো ইন সামারি আজকে আমরা দেখলাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ, ক্লাস অ্যান্ড অবজেক্ট কি, এনক্যাপসুলেশন কি, ইনহেরিটেন্স, পলিমরফিজম এবং অ্যাবস্ট্রাকশন কি, এবং পরিশেষে আমরা দেখলাম প্রপার্টিজ এবং কনস্ট্রাক্টর। তো আজকে এতটুকুই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট সেকশনে লিখবেন এবং নেক্সট কোন ভিডিও দেখতে চান সেটাও জানাবেন।